সালে আমার সেম কোশ্চেন আসছে 1613 থেকে। আসসালামু আলাইকুম, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আজকে আমরা বৃত্তের ম্যাথের ক্লাস করব, মানে বৃত্তের ম্যাথগুলো শিখব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লেখা শুরু করছেন, আমি একটু পড়ানো শুরু করি। আমি প্রথমে পড়াবো টাইপ 2। এটা ইম্পর্টেন্ট, যদি বৃত্তের ম্যাথ আসার সম্ভাবনা একটু কম থাকে পরীক্ষায়, যদি আসে টাইপ 2 থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা একটু বেশি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তের ব্যাস হবে তার দ্বিগুণ। ব্যাস মানে কি? বৃহত্তম যে আমরা গতকালকে শিখছিলাম কি, বৃত্তের যেটা বৃহত্তম যে সেটাকে আমরা কি বলি? ব্যাস। তাহলে ব্যাসার্ধ আর হইলে বলবে হয় ব্যাস বের করতে, তখন ব্যাস কি? তার দ্বিগুণ, দ্যাট মিনস 2r। অথবা যদি বৃহত্তম যে বের করতে বলে তাও হবে কি? 2r। পরিধি বা পরিসীমা যদি বের করতে বলে তাহলে হচ্ছে 2πr। ব্যাস কিংবা বৃহত্তম জের ক্ষেত্রে হচ্ছে একক, পরিধির ক্ষেত্রে হচ্ছে একক, শুধু ক্ষেত্রফলের সময় হচ্ছে বর্গ একক। তাহলে আমরা সূত্রগুলো কি শিখলাম? যদি একটা বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস বা বৃহত্তম যে হচ্ছে 2r, পরিধি হচ্ছে 2πr, ক্ষেত্রফল হচ্ছে πr²। যখনই বৃত্তের কোনো ম্যাথ করবেন পাই এর মান ব্যবহার করবেন 22/60। যখনই বৃত্তের ম্যাথ করব, বৃত্তের ম্যাথ করার সময় বৃত্তের ম্যাথ করব তখন পাই এর মান নেব কত? 22/60। এটা কি মাথায় থাকবে? আচ্ছা, যদি এটা মাথায় থাকে তাহলে প্রথমে আসেন অঙ্ক নাম্বার 2। এটা যদি সবার মাথায় থাকে তাহলে আসেন প্রথমে অঙ্ক নাম্বার 2। আচ্ছা, 2 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখি। 14 সেন্টিমিটার ব্যাসার্ধের, ব্যাসার্ধ বলছে 14 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত? পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে 2πr। এই মতো ঠিক আছে। আচ্ছা, আমরা কি শিখছি? যখনই বৃত্তের ম্যাথ করব পাই এর মান নেব কত? 22/60। সবাই খুব মনোযোগ সহকারে শুনেন। যখনই আমরা বৃত্তের ম্যাথ করব তখন পাই এর মান নেব কত? 22/60। আর এর মান দেওয়া আছে কত? 14। কাটাকাটি করে 2, 22 2 হচ্ছে 44, 44 2 হচ্ছে 88। কি দেওয়া আছে? 44 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, তার মানে 88 সেন্টিমিটার। তাহলে আমরা শিখলাম কি, যদি কখনো বৃত্তের ম্যাথ করি তখন পাই এর জায়গায় আমরা কি নেব? 22/60। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে যদি বলা হয় একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয়
তাহলে বৃত্তটার পরিধি বের করেন, পারবো। যদি ক্ষেত্রফল বের করতে বলতো তখন সূত্র কি, পাই ইন্টু আর স্কোয়ার, তখন হয়তো বর্গ সেন্টিমিটার। সবাই কি আমার কথা বুঝছেন? যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে হচ্ছে কি পাই ইন্টু আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন এটা যদি ব্যাসার্ধ না দিয়া যদি বলতো একটা বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে বৃত্তটির পরিসীমা কত? একই কোশ্চেন যদি এভাবে দিত, একটা বৃত্তের ব্যাস যদি 14 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? আপনি জানেন কি ব্যাস মানে কি 2r, 2r সমান সমান কত দেওয়া আছে 14। তাহলে আমার প্রথমে কি আর বাই করে নিতে হবে না? আর মানে কি 14/2, দ্যাট মিন্স হচ্ছে 7। আমরা জানি কি বৃত্তের ব্যাস মানে কি 2r, তাহলে 2r সমান সমান দেওয়া আছে কত 14। তাহলে আপনাকে তো প্রথমে আর বাইর করে নিতে হবে, আর বাইর করে নিতে হবে না? তাহলে আর কত 14/2 সমান সমান কত 7। যারা একটু কম বোঝেন তারা ব্যাস দেওয়া থাকলে লিখবেন 2r সমান সমান 14। আর যারা বেশি বোঝেন বা ভালো বোঝেন তারা কি জানেন, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে আমার ব্যাসার্ধ হবে কি তার অর্ধেক, তার মানে 14 অর্ধেক কত 7। তাহলে সামারি হচ্ছে এখান থেকে যদি সরাসরি ফর্মুলার কোশ্চেন দেয় ব্যাসার্ধ দিবে তাহলে তো হয়েই গেল 14, আর এর মান বসিয়ে দিলাম, পাই জায়গায় লিখবো কত 22/7। আর যদি কোনো মানে ব্যাস দেয় তখন এটারে 2 দ্বারা ভাগ করে নিতে হবে, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু লেখেন ডান, কারণ এই পর্যন্ত আপনি বুঝে থাকলে আপনি 9 পর্যন্ত কোশ্চেন পারবেন, 1 থেকে 9 সবগুলো কোশ্চেনই পারবেন। আমি হচ্ছে 10 থেকে 13 করে দিতেছি। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো ডান, একটু ডান লেখেন তো। আচ্ছা, সবাই ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল নাম্বার 10। 10 নম্বর এক্সাম্পলের পাশে সবাই লেখেন বি কেয়ারফুল। 10 নম্বর এক্সাম্পলটা পরীক্ষায় আসলে অনেকেই ভুল করতে পারেন। 10 নম্বর কোশ্চেনটার পাশে লেখেন বি কেয়ারফুল। আচ্ছা, আমরা গত ক্লাসে কি শিখছিলাম? পাই মানে কি শিখছিলাম? পরিধি আর ব্যাসের অনুপাত, এটার আমরা কি বলছিলাম? পাই। পরিধি আর ব্যাসের অনুপাতটা আমরা কি বলছিলাম? পাই। পরিধি আর ব্যাসের অনুপাতটা পাইছিলাম কত? 22/7। তার মানে আপনাকে যদি কখনো বলা হয় পরিধি ও ব্যাসের অনুপাত কত, তাহলে পরিধি ইস্টু ব্যাস সমান সমান কি 22/7। আপনি পাই মানে কি জানেন? পরিধি ও ব্যাসের অনুপাত, পরিধি ও ব্যাসের অনুপাত। এটা আমরা কি শিখছিলাম? মান 22/7। তাহলে পরিধি ইস্টু ব্যাস সমান সমান কত? 22/7। আপনার 10 নম্বর কোশ্চেনে বলছে বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কত? ব্যাস ও পরিধির অনুপাত কত? দ্যাট মিনস হচ্ছে ব্যাস ইস্টু পরিধি ইকুয়াল টু হোয়াট বলছে? ব্যাস ইস্টু পরিধি ইকুয়াল টু হোয়াট বলছে? তাহলে আমরা জানি কি পরিধি ইস্টু ব্যাস সমান সমান যদি 22/7 হয় তাহলে আপনি ব্যস্তানুপাত করেন। আমরা অনুপাত সমানুপাত ক্লাসে ব্যস্তানুপাত শিখছি না? ব্যস্তানুপাত করলে কি ব্যাস ইস্টু পরিধি হবে না? মানে পরিধি যাবে ব্যাসের কাছে, ব্যাস আসবে পরিধির কাছে। আমরা ব্যস্তানুপাতের ক্ষেত্রে কি শিখছি? দুইজনের সাথে জায়গা চেঞ্জ করবে।
তাহলে ব্যাস ইস্টু পরিধি মানে কি 7:22। তাহলে সবাই একটু মাইন্ডেড, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। পরিধি ইস্টু ব্যাস মানে হচ্ছে 22:7, কিন্তু ব্যাস ইস্টু পরিধি মানে হচ্ছে 7:22। সবাই কি আমার কথা বুঝছেন? 10 নম্বর কোশ্চেনের পাশে 3টা স্টার দিয়া বি কেয়ারফুল লিখে রাখেন, এটা পরীক্ষায় ভুল করতে পারেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আশা করা যায় আমরা 10 পারবো। এবার আসেন অঙ্ক নাম্বার 11। 11 নম্বরে বলা হয়েছে কি, একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বলা হয়েছে একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে এত এবং এত। আচ্ছা, পরিধি ভাইয়া, পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে 2πr। এটা সমান কত দেওয়া আছে? 132 দিলেন, এটা নাম্বার 1। আচ্ছা, ক্ষেত্রফল বলছে কত? ক্ষেত্রফল সমান কি পাই আর স্কয়ার, এটা সমান দেওয়া আছে কত? 1386 দিলেন, নাম্বার 2। আচ্ছা, পরীক্ষায় কি পরিধি কথা লেখা লাগবে? কোনোদিনই লেখা লাগবে না, লিখবেন 2πr সমান কত? 132 দেওয়া আছে, আর পাই আর স্কয়ার সমান কি 1386 দেওয়া আছে। এখন আপনি 1/2 করবেন অথবা 2/1 করবেন, কোনো সমস্যা নাই। 1-রেও 2 দ্বারা ভাগ করতে পারি, আমি চাইলে 2-রেও 1 দ্বারা ভাগ করতে পারি। আপনি 1/2 করলে অঙ্ক হবে, 2/1 করলে অঙ্ক হবে। আচ্ছা, করলাম 2/1, তাহলে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2πr সমান কত? 1386 ডিভাইডেড বাই 132। আচ্ছা, তাহলে এই পাই কাটা যায়, আর স্কয়ার মানে কি আর ইন্টু আর, তাহলে এই আর কাটা যায়, তাহলে r/2 সমান এটা যদি আপনি 2 দ্বারা কাটাকাটি করেন ফাইনালি দাঁড়াবে হচ্ছে 21 ডিভাইডেড বাই 2 যদি 2 দ্বারা কাটাকাটি করেন। এত বড় কাটাকাটি দেবে না, আরো সহজ কাটাকাটি দিবে। আপনার এখন টার্গেট হচ্ছে এখান থেকে আর বাইর করা, করেন আর বাইর 21 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 কাটা, তাহলে আর এর মান আসছে কত? 21। তাহলে আপনার প্রশ্নটা দিচ্ছে কি দেখেন, একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার, মান আরো ছোট দিবে। যদি বলা হয় তো বৃত্তটির ব্যাসার্ধ কত, যদি ব্যাসার্ধ চাইতো, যদি বলা হয় তো বৃত্তটির ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ কত? 21 সেন্টিমিটার। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বলা হয় তো বৃত্তটির ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ কত? 21 সেন্টিমিটার। কিন্তু চাইছে কি বৃত্তটির বৃহত্তম জ্যা কত? বৃত্তটির বৃহত্তম জ্যা কত আপনি জানেন কি ভাইয়া? বৃহত্তম জ্যা মানে হচ্ছে কি 2r। আপনি জানেন কি বৃহত্তম জ্যা মানে কি 2r, তার মানে কি 2 ইন্টু r, আর মানে কত? 21, দ্যাট মিনস হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে এইরকম যদি 2টা আলাদা আলাদা দেয়, পরিধি দিছে ক্ষেত্রফল দিছে, তখন পরিধির সূত্র অনুসারে সূত্রটা লেখা, ওইটার মানটা তো সমান লিখবেন, এটা একটা সমীকরণ। আবার ক্ষেত্রফল যেটা দিছে সেটা সমান একটা মান লিখবেন। এখন 1/2 করলেও হবে, 2/1 করলেও হবে, আপনি যা করেন কোনো সমস্যা নাই। 1/2-এও কোনো সমস্যা নাই, 2/1-এও কোনো সমস্যা নাই। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন অল ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে লেখেন অল ডান। এখন আমরা একটা খুব কঠিন জিনিস খুব সোজা করে শিখবো। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন অল ডান। আর আমি একটা সূত্র লিখতেছি, ততক্ষণে সবাই সূত্রটা একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, সবাই অল ডান লিখতে থাকেন। এবার একটা শর্টকাট সূত্র আমরা মনে রাখবো। বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত মানে কি? এই একটা বৃত্ত, এটার অন্তর্লিখিত মানে কি? বৃত্তের ভিতর, বৃত্তের ভিতর। অন্তর্লিখিত বা অন্তস্থ কি একই কথা না?
বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতর যদি আমি একটা বর্গক্ষেত্র নেই, এটার ক্ষেত্রফল হচ্ছে 2 × r²। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 2r²। তার মানে এই যে বৃত্তে অন্তর্লিখিত আমি বর্গক্ষেত্রটা নিলাম, এটার ক্ষেত্রফল কত 2r²। আর এই পুরা বৃত্তের ক্ষেত্রফল কত πr²। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি প্রথমে যে ব্যাপারটা করবো একদম সোজা একটা ম্যাথ করাবো, পুরো বেসিকটা বোঝেন। এই বৃত্তে অন্তর্লিখিত, এই যে অন্তর্লিখিত যেই বর্গক্ষেত্রটা, এটার ক্ষেত্রফল হচ্ছে কত 2r²। আর এই পুরা বৃত্তটার ক্ষেত্রফল কত πr²। তাহলে আপনারা যদি কখনো এই অংশের ক্ষেত্রফল চাই, যে এই অংশটা বাকি আছে, এইটা তো আপনার বৃত্ত, স্যার এই পুরোটা হলো বৃত্ত, এটার ক্ষেত্রফল কত πr²। আর এই ভিতরের অংশটা হচ্ছে কি বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফল কত 2r²। তাহলে এই বাকি অংশটুকুর ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না? এই পুরাটা হচ্ছে আমার πr², এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 2r²। তাহলে আপনার কাছে যদি এই অংশের ক্ষেত্রফল চায়, বাকি অংশটা, সেই অংশের ক্ষেত্রফল কি হবে পুরো বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন প্রথমে আসেন অঙ্ক নাম্বার 12 নম্বর অঙ্কটা প্রথমে দেখেন। 12 নম্বর অঙ্কে কি বলছে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বলতে পারে, বৃত্তস্থ বলতে পারে। আমরা তো গত ক্লাসে শিখছি অন্তর্লিখিত বা বৃত্তস্থ তো একই কথা। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আর এর মান কত 7। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা শিখছি কি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 2r²। তাহলে আর এর মান বসান 7², 7 × 7 = 49, তার মানে 98 বর্গ সেন্টিমিটার। 98 বর্গ সেন্টিমিটার। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি 12 নম্বর কোশ্চেনটা দেয় তখন আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা করে দেব। সূত্র কি, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 2r²। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 2r²। আর এর পরিচয় কি বৃত্তের ব্যাসার্ধ। 12 নম্বর অঙ্ক নিয়ে আমার ধারণা কারো কোনো সমস্যা নাই। যে কোনো এখন প্রশ্ন করতে পারেন ভাই এই জিনিস শিখাইছেন কেন? এই জিনিস শিখাইছি আমি অঙ্ক নাম্বার 13 করাইতে। এটা 35তম পিলির কোশ্চেন। অনেক কঠিন করে গাইড বইয়ে সলভ দেয়া, আমি যেভাবে সলভ করতেছি যদি এভাবে করেন একদম সোজা। একটু 13 নম্বর কোশ্চেনটা পড়েন। বলা হয়েছে কি দেখেন, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আর এর মান কত 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। প্রশ্নটা খুব মনোযোগ সহকারে বোঝেন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আর এর মান কত 2। একটি বৃত্তের অন্তস্থ, এই একটা বৃত্ত, এই বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের, এই হলো একটা অন্তস্থ বর্গক্ষেত্র। আচ্ছা, ছবিটা আমার আঁকা এক্সাক্ট হয় নাই, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। আচ্ছা, এই হলো আমার বর্গক্ষেত্র। আমরা জানি কি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 2r²। আচ্ছা, খুব ভালো কথা। আর এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত πr²। πr²। এখন আপনার বলা হয়েছে কি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু ও বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের, এই যে আবদ্ধ যে অঞ্চলটুকু আছে এই অঞ্চলের ক্ষেত্রফল কত। আমরা বলছি কি এই পুরা বৃত্তটার ক্ষেত্রফল থেকে, এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তের ভিতর যে বর্গক্ষেত্রটা আছে এরে যদি বিয়োগ করি তাইলে আমরা যা পাবো সেটাই হচ্ছে কি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটারে যদি বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি বিয়োগ করে দেই তাহলে আমরা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল পাবো। এখন আমরা কি করব, কিছুই না, শুধু আর এর মান বসাবো। বসান 4π মাইনাস এই যাচ্ছে 4, 4 × 2 = 8, মানে 4π - 8। তার মানে এই ফিগারটা সবাই মনে রাখবেন। যদি একটা বৃত্তের ক্ষেত্র মানে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চায় তাহলে তো অঙ্ক নম্বর 12। আর 13 নম্বরে যদি এই আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল চায় তখন সূত্র হচ্ছে πr² - 2r²। এটাকে মুখস্থ করা লাগলো? এটা তো ছবি দেখলেই বুঝবেন। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই অংশটা হচ্ছে কি আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। সবাই যদি পুরো জিনিসটা বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। পুরো জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ডান। পুরো জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ডান।
আচ্ছা, এইবার খুব সহজ জিনিস পড়াবো, সেটা হচ্ছে টাইপ 1। কিন্তু এই টাইপ 1 এর কোশ্চেন আসলে অনেকে ভুল করে, ভুল করা যাবে না। টাইপ 1 এর কোশ্চেন অনেক পরীক্ষায় আসছে, এবং এটা আমি যখন আবার ঘনজ্যামিতি পড়াবো আরেকবার রিপিট করব, কারণ অনেকে বৃত্তের টাইপ 1 এর সাথে ঘনজ্যামিতির টাইপ 1 এর খিচুড়ি বানায় ফেলেন। কোনোভাবেই ভাইয়া খিচুড়ি বানানো যাবে না। আর আপনাদের বহুল প্রতীক্ষিত যে একটি গাইডলাইন ক্লাস, এটা ইনশাল্লাহ শনিবার দিন হবে। শনিবার দিন ক্লাসটা হয়তো বা রাত্র 10:30 হতে পারে, আমি জানিয়ে দেবো কালকে পোস্ট দিয়া। আচ্ছা, এবার আসেন টাইপ 1, জাস্ট 5 মিনিটের আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়া, একদম রিকোয়েস্ট। টাইপ 1 দিয়ে পরীক্ষা কোশ্চেন আসলে ভুল করা যাবে না, অনেকেই ভুল করেন। টাইপ 1, আচ্ছা টাইপ 1 হচ্ছে আপনি যদি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ দুই গুণ বাড়ান, দুই গুণ বাড়ালে, অথবা যদি 2 গুণ কমান, তাহলে ক্ষেত্রফল কি 4 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে। যদি 3 গুণ বাড়ান তাহলে 9 গুণ বাড়বে, 9 গুণ বাড়বে। যদি 4 গুণ বাড়ান তাহলে 16 গুণ বাড়বে। যদি 5 গুণ বাড়ান তার মানে কি 25 গুণ বাড়বে। তার মানে সহজ বাংলা হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ যদি n হয় তাহলে ক্ষেত্রফল হবে কি n²। তার মানে ব্যাস বা ব্যাসার্ধ যা দেয়া থাকবে ক্ষেত্রফল হবে তার স্কোয়ার। তাহলে আমি যদি ব্যাস বা ব্যাসার্ধ 2 গুণ বাড়াই তাহলে ক্ষেত্রফল হবে কত গুণ, 2 এর স্কোয়ার মানে 4 গুণ। 3 গুণ বাড়ালে ক্ষেত্রফল বাড়বে কয় গুণ, 3 স্কোয়ার মানে 9 গুণ। 4 গুণ বাড়ালে ক্ষেত্রফল হবে কয় গুণ, 4 স্কোয়ার মানে কি 16 গুণ। 5 গুণ বাড়ালে হবে কি 5 স্কোয়ার মানে 25 গুণ। তাহলে আমরা শিখলাম কি ব্যাস কিংবা ব্যাসার্ধ যতটুকু বাড়াবো ক্ষেত্রফল তার স্কোয়ার আকারে বাড়বে। ব্যাস বা ব্যাসার্ধ আমরা যতটুকু বাড়াবো অথবা কমাবো, বাড়াই বা কমাই, সেক্ষেত্রে যত গুণ বাড়াবো বা কমাবো ক্ষেত্রফল তত গুণের স্কোয়ার আকারে বাড়বে অথবা কমবে। তাহলে 2 গুণ হলে 2 স্কোয়ার মানে 4 গুণ, 3 গুণ হলে 3 স্কোয়ার মানে 9 গুণ, 4 গুণ হলে 4 স্কোয়ার মানে 16 গুণ, 5 গুণ হলে 5 স্কোয়ার মানে 25 গুণ। সবাই যদি এই বক্সটা বুঝে থাকেন তাহলে একটু লেখেন বিডান, এই বক্সটা যদি বুঝে থাকেন, এবং টাইপ 1 এর পাশে লেখেন বি কেয়ারফুল। এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখন পর্যন্ত আপনি বৃত্তে যা পড়াইছেন, আজকে তো আমাদের বৃত্তের 3 নম্বর ক্লাস, সবথেকে সোজা আলোচনা এটার পাশে বি কেয়ারফুল লিখছেন কেন? কারণটা হচ্ছে এই যে বাড়ানো কমানো যে সম্পর্কটা, এটা গণজ্যামিতিতে একটা কোশ্চেন আছে, গণজ্যামিতির টপিকসে। আপনারা অনেকেই দুইটার সাথে মিক্সড করে ফেলেন, এর জন্য আমি দুইটা একসাথে দেই নাই, প্রথমে আলাদা দিছি, পরে আবার সেটা একসাথে দিয়া বুঝিয়ে দেবো যে ভুলটা করা যাবে না। এই বন্ধু যদি বোঝেন বক্স ডান লেখেন, আমি 6 নম্বর এক্সাম্পলটা দেখাচ্ছি, 1 থেকে 5 সবাই চাইলে এখনই মুখে মুখে 3 সেকেন্ডের মধ্যে, এই 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারেন। 1 থেকে 5 চাইলে মুখে মুখে করে ফেলতে পারেন, এই যে আমি বোর্ড মুছতে মুছতে, আর 6 নম্বর অঙ্ক শুরু করতে করতে চাইলে 1 থেকে 5 পর্যন্ত করে ফেলতে পারেন। 6 নম্বরে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা ভাই আমরা বলছি কি ব্যাসার্ধ বা ব্যাস যা দেয়া থাকবে ক্ষেত্রফল হবে কি তার স্কোয়ার। এখন আপনাদের ব্যাসার্ধ দুইটা দিছে, তো সমস্যা কি ভাইয়া, ব্যাসার্ধ যদি বলতো 3 গুণ তাহলে ক্ষেত্রফল বাড়ছে কয় গুণ, 3 স্কোয়ার মানে 9 গুণ। ব্যাসার্ধ যদি বলতো 2 গুণ তাহলে ক্ষেত্রফল বাড়ছে কয় গুণ, 2 স্কোয়ার মানে কি 4 গুণ। এই তো শিখছি। এখন দুইটা দিছে, আপনি শিখছেন কি ব্যাসার্ধ বা ব্যাস যা দেওয়া থাকবে ক্ষেত্রফল তার স্কোয়ার আকারে বাড়বে বা কমবে। তার মানে কি এই জায়গায় যে দুইটা ভ্যালু দেওয়া আছে দুইটার স্কোয়ার করেন, 3 এর স্কোয়ার কি 9, 2 এর স্কোয়ার কি 4, তার মানে ক্ষেত্রফল দেওয়ার অনুপাত কত, 9:4। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? একটা দিলেও যেই কনসেপ্ট, দুইটা দিলে একই কনসেপ্ট। একটা দিলে 3 গুণ বললে হয়তো 9 গুণ, 2 গুণ বললে হয়তো 4 গুণ। এখন যেহেতু অনুপাত দিছে কি 3:2 ব্যাসার্ধের, তাহলে কি হবে 3 মানে কি 9, 2 মানে কি 4। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? আচ্ছা এখন যদি কোনো কারণে কোশ্চেন একটু রিভার্স করে দেয় যে ক্ষেত্রফলের অনুপাত 9:4 এলে ব্যাসার্ধের অনুপাত কত, তখন আপনি আবার কি করবেন, ব্যাসার্ধ যা দেয়া থাকে তার স্কোয়ার করলে কি আমরা ক্ষেত্রফল পাই, তাহলে উল্টা করে দিলে কি করতে হবে, তখন রুট করে দিবেন।
9 রুট কত 3, 4 রুট কত 2, তখন ব্যাসার্ধের অনুপাত কত 3:2। অথবা যদি এটা মনে না থাকে তখন কি করবেন, প্রত্যেকটা অপশনের স্কোয়ার করে দেখবেন কার জন্য 9:4 পান। কারণ প্রত্যেকটা অপশনে কি ব্যাসার্ধের মান তখন দেওয়া থাকবে না 3:2, 4:5, তখন প্রত্যেকটার স্কোয়ার করে দেখবেন। কথা কি বুঝাইতে পারছি? তার মানে কোশ্চেন যদি কোনো উল্টে দেয় ব্যাসার্ধের অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত দিছে, তার মানে আমরা তখন স্কোয়ার করি। কিন্তু ক্ষেত্রফলের অনুপাত দিয়ে যদি ব্যাসার্ধ করতে বলো তাহলে স্কোয়ার না করে কি করতাম, তখন রুট করতাম। আমার কথা কি বুঝছেন? এটা শুধু এই সম্পর্ক না, যে কোনো সম্পর্ক যদি উল্টা করে দেয় তাহলেও কি আমরা পারবো? যদি পারি সবাই একটু লেখেন টাইপ 1 ডান, টাইপ 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ডান। আচ্ছা, এবার আসেন টাইপ 3। টাইপ 3 হচ্ছে যদি কোশ্চেন একটু কঠিন হয় তাহলে টাইপ 3 থেকে কোশ্চেন আসতে পারে। কোশ্চেন যদি একটু কঠিন হয় তাহলে টাইপ 3 থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আপনাদের বৃত্তের আমি একটা 10 মিনিটের ভিডিও আপলোড দেবো, আমার কালকে কেউ একজন একটু নক দিয়ে মনে করে দিয়েন, আমি সেটা আপলোড দিয়ে দেবো। আচ্ছা, এবার আসেন টাইপ 3 অঙ্ক নম্বর 2। প্রথমে বেসিকটা বুঝেন। টাইপ 3 অঙ্ক নম্বর 2 প্রথমে বেসিকটা বুঝেন, তারপর আমি এটা শর্টকাট করে দিচ্ছি। বলা হয়েছে 4a ব্যাস বিশিষ্ট, 4a ব্যাস বিশিষ্ট, 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, 4a ভূমি বিশিষ্ট, 4a ভূমি বিশিষ্ট, ভূমি বিশিষ্ট, ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা, আয়তক্ষেত্রের উচ্চতা। আচ্ছা, 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা। প্রথমে আমি ডিটেলস করতেছি, তারপরে আমি শর্টকাট বানাই দেবো। 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল কি ভাইয়া, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। আচ্ছা, পাই আর স্কোয়ার, যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ বাইর করবো কিভাবে, 4a ডিভাইডেড বাই 2। যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ কি, তাহলে 2 দ্বারা ভাগ, তাহলে আলটিমেটলি আসে কত, পাই ইন্টু 2a হোল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 4a স্কোয়ার, পাই ইন্টু 4a স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? বা আরেকটু সুন্দর করে লিখি 4πa স্কোয়ার, 4πa স্কোয়ার। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন ব্যাস দেওয়া আছে 4a, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 4a বাই 2, দ্যাট মিনস হচ্ছে কি 2a। আচ্ছা, এবার বলছে 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বড় হয়েছে 4a ভূমি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ভূমি হচ্ছে কি 4a, ক্ষেত্রফলের সব আয়তক্ষেত্রের উচ্চতা, উচ্চতা তো উচ্চতা এর মতোই দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি 4a ইন্টু উচ্চতা। এই পর্যন্ত কি বুঝছেন? তাহলে এইটা পাইছি আমরা বৃত্তের ক্ষেত্রফল, এইটা পাইছি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
এবার প্রশ্নটা পড়েন, 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। প্রশ্ন মতে কি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে 4πa² সমান সমান কি 4a ইন্টু উচ্চতা। তাহলে বা উচ্চতা সমান সমান কি 4πa² ডিভাইডেড বাই 4a। 4 কাটা যায়, a² মানে কি a ইন্টু a কাটা যায়, তার মানে থাকে কি পাই a। তাহলে আপনি যদি ডিটেলস নিয়মে করেন তাহলে হচ্ছে এই কি করছেন, প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছেন কি ভূমি ইন্টু উচ্চতা। ভূমিতে আছে 4a, তাহলে 4a ইন্টু উচ্চতা। আর বৃত্তের ক্ষেত্রফল বের করছেন কি πr²। ব্যাস যেহেতু 4a, তাহলে ব্যাসার্ধ কি 2a, তাহলে কি 4πa²। এখন বলা হয়েছে প্রশ্নে 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা সমান সমান এটা, এখান থেকে উচ্চতা বের করছেন। এইটা হলো ডিটেলস। পরীক্ষায় কি এত ডিটেলস করার টাইম আছে? পরীক্ষায় আমরা সরাসরি এই লাইনটা লিখবো কিভাবে, 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে প্রশ্ন মতে বলছে কি দেখেন, যারা ডিটেলস করবেন তারা এই নিয়মে করবেন, আর যারা শর্টকাটে করবেন। প্রশ্ন মতে বলছে কি দেখেন, বৃত্তের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি πr², আর মানে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধের জায়গায় দেওয়া আছে ব্যাস, তার মানে কি 4a ডিভাইডেড বাই 2² তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাইছি πr², পাই ইন্টু ব্যাসার্ধ²। তাহলে ব্যাসার্ধ জায়গায় ব্যাস দেওয়া আছে, আমরা শিখছি কি ব্যাসটা 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাই। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সরাসরি কি এত কিছু না লেখা আপনি সরাসরি এই লাইনটা নিয়ে আসতে পারেন না? এবার আপনি এখান থেকে উচ্চতা বের করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল টু ডান। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল টু ডান। আমি আরেকটা ম্যাথ করাবো যে একদম এরকম মুখে মুখে আমরা কিভাবে ক্যালকুলেশন মানে সরাসরি লিখতে পারি, অঙ্ক নাম্বার 4, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন তো গল্পটা বুঝছেন কিনা। আজকে না আমি আরেকটা টাইপ পড়াবো বৃত্ত, তাইলে শেষ। একটা টাইপ হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, সেটা আমি পড়াতেও পারি অথবা একটা ক্লাস নোটও দিতে পারি, যেটা হচ্ছে টাইপ 4। টাইপ 3 পর্যন্ত ইম্পর্টেন্ট, টাইপ 5 হচ্ছে খুব কঠিন, ওই টাইপটা আমি সোজা করে পড়াবো। আর টাইপ 4টা হচ্ছে কম আসে, ওইটার উপরে আমি একটা ক্লাস নোটও দিতে পারি, আবার একটা ক্লাস নিতেও পারি। এটা এখনো ঠিক করি নাই কি করব। আর আপনারা তো জানেনই রাহাত ভাই ক্লাস হচ্ছে গুইনা পড়ায় না। এতদিনে অন্তত আমার উপরে ইয়াস্তা মনে হওয়ার কথা। আপনাদের তো মানে 56টা না মানে 57টা ক্লাস অলরেডি নিছি। যতগুলো ক্লাস দরকার ততগুলো ইনশাল্লাহ নেওয়া হবে। কোনো তাড়াহুড়ো প্রথমেও করি নাই, মাঝখানেও করি নাই, এখনো করব না। আমাদের কিন্তু সিলেবাস তারপর ইনশাল্লাহ প্রত্যাশিত গতিতে ইনশাল্লাহ শেষ প্রায়। বিন্যাস সমাবেশ কি ঈদের আগে পড়তে চান না পরে পড়তে চান বলেন দেখি? বিন্যাস সমাবেশ কখন পড়তে চান, ঈদের আগে না ঈদের পরে? কারণ ঈদের আগে পড়াইলে পুরোটা শেষ করতে পারবো না। বিন্যাস সমাবেশ যদি ঈদের আগে পড়তে চান তাহলে পুরোটা ঈদের আগে শেষ করতে পারবো না। আচ্ছা এইবার আসেন তাহলে অঙ্ক নাম্বার 4। আমরা কোনো কিছু না লেখা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। আমরা তো পরীক্ষায় বেসিকটা বুঝেই গেছি, যেহেতু বেসিক আমরা বুঝে গেছি, এখন আমি 4 নম্বর কোশ্চেনটা কোনো কিছু না লিখে করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন, 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র মানে কি বৃত্ত,
56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, তার মানে কি 56 ফুট বর্গক্ষেত্রে 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে, তার মানে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকার যে ক্ষেত্রটা বানাচ্ছে এটা কি বৃত্তের ক্ষেত্রফল না? এই বৃত্তাকার ক্ষেত্রকে যদি আমি একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করি, তার মানে বৃত্তের ক্ষেত্রফল সমান কি বর্গের ক্ষেত্রফল বলছে না প্রশ্ন মতে? ভাইয়া গল্পটা বুঝছেন? বৃত্তের ক্ষেত্রফল সমান কি বর্গের ক্ষেত্রফল বলছে না? প্রশ্নটা পড়েন। 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, তার মানে প্রশ্ন মতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ার সমান কি পাই আর স্কোয়ার। বাইর করতে বলছে কি বর্গক্ষেত্রের যে কোনো একদিকের বাহুর দৈর্ঘ্য মানে কি এর মান বাইর করতে বলছে, তাহলে এ সমান কি রুট পাই আর স্কোয়ার। আচ্ছা আমরা জানি কি পাই মানে কি 22/7, আর মানে কি ব্যাসার্ধ। প্রশ্নে দেওয়া আছে কি 56 ফুট ব্যাস। আচ্ছা ব্যাস যদি 56 ফুট হয় তাহলে ব্যাসার্ধ হবে কত? 56/2, তাহলে ফাইনালি আসে কত? 22/7 ইন্টু 28। 56 ফুট মানে কি 56/2 দ্যাট মিনস 28, তাহলে 4। আমি কি করলাম ক্যালকুলেশন? 56 ফুট ব্যাসের একটু ভাইয়া আমি ক্যালকুলেশনটা আবার করি। পাই মানে কি 22/7, আচ্ছা আর স্কোয়ার, আর মানে কি ব্যাস যেহেতু 56 ফুট তাহলে আর হবে কি 56/2 হোল স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে কি 28, তার মানে কি রুট 22/7 ইন্টু 28 স্কোয়ার। 28 স্কোয়ার মানে কি 28 ইন্টু 28, তাহলে কাটাকাটি করলে 4, ফাইনালি আসে √2464। আমি প্রথমে একটু বলে দিই ভাইয়া, যেহেতু আপনাদের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সুতরাং এই মানটা এমন একটা মান দিবে যেটা পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে এটা রুট করলে সরাসরি আপনি মান লিখতে পারেন, অথবা এমন কোনো ভ্যালু দেবে যেটা আপনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারেন। এত বড় মান দেবে না, আপনি শুধু নিয়মটা শিখে রাখেন। তাহলে আমরা শিখলাম কি বলা হয়েছে, প্রশ্নটা আরেকবার বলি, 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্র করলে, তার মানে বৃত্তের ক্ষেত্রফল সমান কি বর্গের ক্ষেত্রফল বলছে। আমরা জানি কি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান কি পাই আর স্কোয়ার। চাইছে কি বর্গের এক বাহুর দৈর্ঘ্য মানে কি এ, চাইছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য মানে কি এ না, তাহলে এ সমান কি রুট পাই আর স্কোয়ার। আমরা শিখছি কি পাই মানে কি 22/7, যেহেতু ব্যাস বলছে তার মানে কি ব্যাসার্ধ কি 56/2। আর পরীক্ষা আপনার মানগুলো এমন ভাবে দিবে যাতে এটা পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা যদি মনে করেন রুট 1600 বাইরে দিত তাহলে তো আপনি বুঝতেন 40, 2500 বাইরে আপনি বুঝতেন কি 50, এমন ভাবেই মান দিবে যাতে হচ্ছে এটা আপনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারেন। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 3 ডান। আচ্ছা এখন একটু কথা বলে নেই, টাইপ 4টা আমি আজকে পড়াবো না, আমি এখন পড়াবো টাইপ 5। টাইপ 5 হচ্ছে অনেক কঠিন একটা টাইপ, কিন্তু সবাই মনোযোগ সহকারে করেন। আমি টাইপ 5টা খুব সহজ করে পড়াবো। যদি কোশ্চেন বৃত্ত থেকে খুব বেশি কঠিন হয় তাহলে টাইপ 5 থেকে আসবে। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর রহমতে যদি আমি 10 মিনিট একটু ঠান্ডা মাথায় পড়াই আপনারা টাইপ 5ও সবাই ইজিলি পারবেন। এজন্য একটু চ্যালেঞ্জটা নেন, আগেই দৌড়েন না। অনেকে আছে টাইপ 5-এর কোশ্চেনগুলো দেখলেই বলবেন ইহা আমার জন্য নয়, কোনো দরকার নাই, খুব সহজ করে ইনশাল্লাহ টাইপ 5টা পড়াবো। আর টাইপ 4-এর বিষয়টা হচ্ছে এটা যদি আমি কখনো পড়াই কোনো একটা চ্যাপ্টারের সাথে একটু পড়াই দেবো, কারণ এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, আমার সহজ টাইপ। অথবা আমি পুরো একটা ক্লাস নোটও তৈরি করে দিতে পারি যে সবগুলো আমি সমাধান সহ যাই করি কিছু একটা করব, ওইটা নিয়ে ওরিড হবেন না। আর দ্বিঘাত সমীকরণেও 2টা টাইপ বাকি আছে, আমার এগুলো সব মাথায় আছে, মানে আমি কোথায় কি বাদ রাখছি এগুলো আমার সব মুখস্থ, এগুলো নিয়ে চিন্তা করবেন না। আর আপনাদের শনিবার দিন গাইডলাইন ক্লাস হবে। আর বিন্যাস সমাবেশটা ঈদের আগে আমি পড়াবো না, কারণ ঈদের আগে যদি আমি পড়াই বিন্যাস সমাবেশ পুরোটা শেষ হবে না, আর আমাদের খুবই অল্প কিছু জিনিস বাকি আছে, এজন্য কেউ চিন্তাও করবেন না। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 3 কি ডান হয়েছে নাকি? আচ্ছা আজকে দিনের লাস্ট টাইপ সেটা হচ্ছে টাইপ 5। সবাই একটু মনোযোগ সহকারে
আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, একদম সহজ করে ইনশাল্লাহ পড়ানো হবে। একটু কঠিন জিনিস কিন্তু আমরা পড়বো ইনশাল্লাহ সোজা করে। টাইপ 5। আচ্ছা ভাইয়া, বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। প্রথমে আসেন আমি লাস্ট লাইনটাই পড়াই। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে, এটা মনে রাখবেন। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। আপনাকে পরীক্ষা কোশ্চেন দিবে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যাবে, উত্তর হবে কি অসংখ্য বৃত্ত আঁকা যাবে। অথবা কোশ্চেন দিবে অসংখ্য বৃত্ত আঁকা যাবে কখন, যদি দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে। তাহলে আমরা প্রথম থিওরিটা শিখলাম কি দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। আচ্ছা, আরেকটা জিনিস শিখলাম কি একই সরলরেখায় যদি তিনটা বিন্দু থাকে তাহলে বৃত্ত আঁকা যাবে না। তার মানে লেখেন 3x। তিনটা বিন্দু থাকলে কোনো বৃত্ত আঁকা যাবে না, তার মানে তিনটা বিন্দু 3 আঁকা যাবে না। 3 নট লিখলে সবচেয়ে ইজি হবে। তিনটা বিন্দু না থাকলে একটা বৃত্ত আঁকা যাবে 301। আচ্ছা সবাই একটু দেখেন, একই সরলরেখা আমরা বলছি কি 3 নট মানে কি তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যাবে না। 3 তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যাবে না, এভাবে মনে রাখা যাবে না। 3 নট মানে কি তিনটা বিন্দু থাকলে, তিনটা বিন্দু যদি থাকে তাহলে বৃত্ত আঁকা যায় না। আর তিনটা বিন্দু না থাকলে 3 নট মানে কি তিনটা বিন্দু নাই, তখন কি একটা বৃত্ত আঁকা যাবে। তার মানে একটা হচ্ছে আপনি 3 নট মনে রাখবেন কি তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যায় না। 3 নট মানে তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যাবে না, এভাবে মনে রাখতে পারেন। তিনটা বিন্দু না থাকলে একটা বৃত্ত আঁকা যাবে, তার মানে বিন্দু থাকলে বৃত্ত আঁকা যায় না। বিন্দু থাকলে তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যায় না, তিনটা বিন্দু না থাকলে একটা বৃত্ত আঁকা যায়। আমার কথা বিষয় বুঝছেন? তাহলে এখান থেকে যেভাবেই কোশ্চেন আসে করা যাবে। তাহলে আমরা মনে রাখছি কি দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। আর আরেকটা মনে রাখলাম কি বিন্দু থাকলে, তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যায় না, তিনটা বিন্দু না থাকলে একটা বৃত্ত আঁকা যায়। একই সরলরেখায় তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যাবে না, তিনটা বিন্দু না থাকলে একটা বৃত্ত আঁকা যাবে। এটা কি মনে রাখা খুব বেশি কঠিন? এখন এটা 3 নট হিসাবে মনে রাখতে পারেন, 301 হিসাবে মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখেন। সোজা বাংলা, বিন্দু থাকলে বৃত্ত আঁকা যাবে না। কটা বিন্দু? তিনটা বিন্দু থাকলে বৃত্ত আঁকা যাবে না, তিনটা বিন্দু না থাকলে একটা বৃত্ত আঁকা যাবে। সবাই যদি রুল 1টা বুঝে থাকেন লেখেন R1 ডান, R1 ডান। এই কথাটুকু যদি শুধু বুঝে থাকেন তাহলে এগুলো অনেককেই না বুঝে মুখস্থ করছেন অথবা পারেন নাই। তাহলে কোশ্চেন নাম্বার 1 2 3 4 চারটা কোশ্চেন সবাই পারবেন, চারটা এক্সাম্পলই সবাই পারবেন। টাইপ পাসের চারটা এক্সাম্পল সবাই দেখেন আর লেখেন রুল 1 ডান। আমি যেভাবে পড়াইছি এর থেকে সোজা করে রুল 1 পড়ানো পসিবল না। এবার পড়াবো রুল 2 স্পর্শ। এটাও খুব ইজি করে পড়ানো হবে। আচ্ছা, প্রথমে কিছু কথা লিখি তারপর আমি বুঝিয়ে দিতেছি।
আচ্ছা ভাইয়া, এবার আসেন স্পর্শক। স্পর্শকের ডেফিনেশন কারো কোনো জানার দরকার নাই, আমি লিখে দিছি, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্পর্শকের ডেফিনেশন পরীক্ষা আপনার আসবে না, আপনার ডেফিনেশন কষ্ট করে বোঝাও লাগবে না, আপনি যা বুঝবেন খুব মনোযোগ সহকারে দেখেন, আমি খুব ইজি করে পড়ানোর চেষ্টা করতেছি। আচ্ছা মনে করেন এই আমার একটা হচ্ছে বৃত্ত। আচ্ছা এই বৃত্তের বাইরে আমি একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু হইতে আমি এই বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত না, এই বহিস্থ বিন্দুতে এই বৃত্ত বরাবর আমি দুইটা সরলরেখা নিলাম, নিছি। আচ্ছা তাহলে দেখেন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, এটা কি বৃত্তের একটা বহিস্থ বিন্দু না? এই বহিস্থ বিন্দু হইতে আমি এই যে এবি, এই যে একটা বৃত্ত নিলাম, এই যে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তে কি দুইটা সরলরেখা নিতে পারি, যেটা হচ্ছে কি বৃত্ত দুইটাকে বহিস্থভাবে স্পর্শ করতেছে। এদের কি বৃত্তের বাইরে স্পর্শ করতেছে না? তার মানে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে এইটা একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক। তাহলে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে আমি কয়টা স্পর্শক আঁকতে পারতেছি? দুইটা। তার মানে সহজ বাংলা, এই হলো আমার বৃত্ত, এই হলো একটা বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে এই একটা আমি সরলরেখা নিতে পারতেছি, এই একটা নিতে পারতেছি। তার মানে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে আমি কয়টা স্পর্শক আঁকতে পারতেছি? দুইটা। এবং এই দুইটা স্পর্শক হচ্ছে পরস্পর সমান, তাহলে এই একটা স্পর্শক হচ্ছে পি এ আর একটা স্পর্শক হচ্ছে পিবি। তাহলে এই দুইটা স্পর্শক সমান, দ্যাট মিনস কি পি এ সমান সমান পিবি। এগুলো অনেক কঠিন আলোচনা, একটু মনোযোগ সহকারে শোনেন, সহজ করে পড়াচ্ছি, তারপর না বললে বাদ দিবেন। তাহলে গল্পটা কি, এই ছবিটা শুধু মনে রাখেন, এই হলো একটা বৃত্ত, এটা একটা বহিস্থ একটা বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে আমি এই একটা নিলাম, এই একটা নিলাম, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তাহলে স্পর্শক কি কি? একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পিবি। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারি ভাইয়া? একটা আর একটা, মোট দুইটা। এই স্পর্শক দ্বয় সমান, তার মানে কি পি এ সমান সমান পিবি। এক নম্বর বৈশিষ্ট্যটা কি সবাই বুঝছেন? এই ছবিটা দিয়ে মনে রাখেন, এই ছবিটা দিয়ে আপনি বিষয়টা মনে রাখেন, এটা একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক। আচ্ছা তাহলে একটা বুঝলাম, এটা বুঝলাম। লাস্ট পর্যন্ত কঠিন লাগলে বাদ দিয়ে, আশা করি কঠিন লাগবে না, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। আচ্ছা এইবার আসেন পয়েন্ট 2। আমি কিন্তু আবার বলতেছি ভাইয়া বাংলা মনে রাখবেন না, বাংলা মনে রাখলে আপনি জীবনে পারবেন না। লাস্টে আবার আমি সামারি করে দেবো। পয়েন্ট 2, আচ্ছা এবার আসে পয়েন্ট 2, দুইটা পরস্পর ছেদী বৃত্ত, মানে কি দুইটা বৃত্ত যদি পরস্পর পরস্পরকে ছেদ করে, পরস্পর পরস্পরকে ছেদ করছে। আচ্ছা দুইটা বৃত্ত যদি পরস্পর পরস্পরকে ছেদ করে, আচ্ছা এখন আমি বলছি কি, আপনি স্পর্শক কথাটা ভুলে যান, একটা সরলরেখা নেন, এখানে একটা সরলরেখা নিলাম, এখানে একটা সরলরেখা নিলাম, আর কোনো সরলরেখাকে আমি নিতে পারতেছি? এই যে দুইটা পরস্পর ছেদী বৃত্তে, এই যে পরস্পরকে স্পর্শ করে, এরকম সরলরেখা আমি নিতে পারতেছি কি? এই একটা, এই একটা। তার মানে দুইটা পরস্পর ছেদী বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা। দুইটা পরস্পর ছেদী বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা। আচ্ছা 3 নম্বর পয়েন্ট কি, বৃত্তের যে কোনো বিন্দুতে, বৃত্তের যে কোনো বিন্দু মানে কি, এই একটা বিন্দু হইতে পারে, এই একটা বিন্দু হইতে পারে, এই একটা বিন্দু হইতে পারে, এই একটা বিন্দু হইতে পারে। বৃত্তের যে কোনো বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়? একটা। আমি কি পুরো বিষয়টা বুঝাতে পারছি? তাহলে আমরা ফাইনাল সামারি করি। 3টা নোট আমরা শিখছি, সবাই এটার একটা স্ক্রিনশট নেন, নিছেন? 3টা নোট আমরা শিখছি। কি শিখছি? বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে, এই একটা বহিস্থ বিন্দু, বহিস্থ একটা বিন্দু থেকে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারি? দুইটা। এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক। দুইটা বৃত্ত যদি পরস্পর পরস্পরকে ছেদ করে, মানে পরস্পর ছেদী হয়, তাহলে স্পর্শক আঁকতে পারি কয়টা? দুইটা। বৃত্তের যে কোনো বিন্দুতে আমরা স্পর্শক আঁকতে পারি কয়টা? একটা। সবাইকে ছবি দিয়ে বুঝছেন ঘটনাটা? মানে এমন একটা সরলরেখা নেবেন যেটা বৃত্তের স্পর্শ করে, এমন একটা সরলরেখা নেবেন যেটা বৃত্তের স্পর্শ করে। তাহলে এই বৃত্তে স্পর্শ করে এরকম সরলরেখা আছে করে, হয় এই একটা, নাইলে এই একটা, নাইলে কি এই একটা, নাইলে কি এই একটা। তার মানে
বৃত্তের যে কোনো বিন্দুতে কি একটা স্পর্শক আঁকতে পারি। এখন দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে দুইটা বৃত্তেরই স্পর্শ করে এরকম সরলরেখা নিতে পারি কয়টা? দুইটা। তার মানে স্পর্শক কয়টা? দুইটা। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তকে স্পর্শ করে এরকম সরলরেখা পাইতে পারি কয়টা? দুইটা। তার মানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকা যাবে দুইটাই, দুইটা স্পর্শক পরস্পর সমান। দুইটা পরস্পর ছেদী বৃত্তের দুইটা স্পর্শক আঁকা যাবে। আরেকটা কি শিখছি? বৃত্তের যে কোনো একটা বিন্দুতে যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে। যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন বেসিক ডান। এর থেকে ভাইয়া সোজা করে এই জিনিস পড়ানো সম্ভব না। স্পর্শক মনে রাখবেন এরকম এমন একটা সরলরেখা যেটা বৃত্তরে স্পর্শ করছে। কথাকে বুঝতে পারছি? এমন একটা সরলরেখা যেটা বৃত্তরে স্পর্শ করছে। আপনি যদি কেতাবি সংজ্ঞা পড়েন তাহলে কি একটি বৃত্ত একটি সরলরেখা যদি একটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটি একটি স্পর্শক বলে। এই আপনি জীবনে বুঝবেন না। কথাকে বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লেখেন বেসিক ডান। আর একটু আলোচনা আছে তাহলে আমাদের ক্লাস শেষ হবে। এগুলো হচ্ছে কোশ্চেন যদি খুব এক্সট্রিম লেভেলের কঠিন হয় তাহলে আসবে। কি সোজা হয়েছে না পড়ানো? এই কি সোজা হয় নাই? আচ্ছা, আর দুইটা কনসেপ্ট শিখলেই আমাদের গল্প ফিনিশ। আর দুইটা কনসেপ্ট শিখলেই আমাদের গল্প ফিনিশ। আমি ভাইয়া বাংলাগুলো লিখে দিচ্ছি, কিন্তু বাংলা দিয়ে এগুলো কিচ্ছু পড়া যাবে না, সব পড়তে হবে চিত্র দিয়া। এগুলো বাংলা দিয়ে পড়লে তো আপনি বাংলা মুখস্থ করবেন, তাহলে বাংলা মুখস্থ করলে তো গাইড বই পড়েই পারতেন। আপনি যদি বাংলা মুখস্থ করেই পারতেন তাহলে তো গাইড বই পড়েই পারতেন, তাহলে আর আমার কাছে কি পড়া লাগতো? এই যে আমি বাংলাগুলো লিখে দিচ্ছি কিন্তু বাংলা মনে রাখবেন না। আচ্ছা, এবার এটা হচ্ছে ছবি আঁকতে পারি না। আচ্ছা, বলা হয়েছে কি বৃত্তের স্পর্শক বাদে যে কোনো জ্যামিতিক চিত্র, জ্যামিতিক চিত্র মানে কি ত্রিভুজ হইতে পারে, আয়ত হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, বৃত্তের স্পর্শক বাদে যে কোনো জ্যামিতিক চিত্রই বৃত্তের সাথে ন্যূনতম দুটি বিন্দুতে ছেদ করে। মানে কি? মনে করেন এই একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে আপনি যদি একটা ত্রিভুজ নেন, এই ত্রিভুজটা কি এই দুটা বিন্দুতে ছেদ করছে না? আপনি যদি একটা বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ নেন, ত্রিভুজ আঁকেন, তাহলে এই ত্রিভুজটা কি দুইটা বিন্দুতে ছেদ করছে। আপনি যদি একটা আয়ত নেন, এই আয়তও কি দুইটা বিন্দুতে, কমপক্ষে দুইটা বিন্দুতে ছেদ করছে, দুটো ছেদ করছে চারটা বিন্দুতে। আমি বলছি কি ন্যূনতম দুইটা বিন্দুতে ছেদ করবে। তার মানে আপনি একটা বৃত্তের ভিতর যে কোনো জ্যামিতিক চিত্র যদি নেন, সে কমপক্ষে দুইটা বিন্দুতে ছেদ করবেই। যেমন ত্রিভুজে কি দুইটাতে করছে, আয়ত বা চতুর্ভুজ যদি নেই বা বর্গ নেই, সেটা করবে কি চারটা বিন্দুতে। তার মানে আমরা শিখলাম কি বৃত্তের স্পর্শক বাদে যে কোনো জ্যামিতিক চিত্র, এটা বৃত্ত হোক, সরি এটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যাই হোক না কেন, সেটা ন্যূনতম কয়টা বিন্দুতে ছেদ করবে? ন্যূনতম দুটি বিন্দুতে ছেদ করবে। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, এক্সাম্পল নাম্বার 8 নম্বর এক্সাম্পলে কি বলছে দেখেন, একটা ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি। একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? একটা ত্রিভুজ এবং একটা বৃত্ত, মুখস্থ করার কিচ্ছু নাই, ছবি আঁকেন। একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আঁকছেন, কয়টা বিন্দুতে ছেদ করছে? এই একটা বিন্দুতে, এই একটা বিন্দুতে। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা নোট পড়াবো, তার আগে আরেকটু কথা বলে দেই। কেস 2-তে দুইটা লাইন লিখে দিয়েছে, দুইটা লাইন মনে রাখবেন। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান, কোন বাহুগুলো সমান? তির্যক। আর বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। এই থিওরি দুইটাও মনে রাখবেন। টাইপ 5 হচ্ছে সুপার এক্সেপশনাল যদি কোশ্চেন হয় তাহলে টাইপ 5 থেকে কোশ্চেন আসবে, মানে অনেক বেশি কঠিন হইলে।
আমার ধারণা আমি যেভাবে ইনশাল্লাহ পড়াইছি এটা কারো কাছেই কঠিন লাগার কথা না। এবার বাকিটা আপনার বিবেচনা, আপনি কতটুকু পড়বেন টাইপ 5। মানে অনেক কঠিন কোশ্চেন হলে টাইপ 5 আসবে। লাস্ট আলোচনা আজকের দিনের। আচ্ছা, লাস্ট আলোচনাটা কি বলছে? বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বিষয়টা বোঝেন, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আচ্ছা, আমরা শিখলাম কি বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক নিলাম, মনে করেন এই স্পর্শকটা নিলাম। আচ্ছা, তাহলে স্পর্শকটা পাইলাম কি এ আর পি। আচ্ছা, এ আর পি। এবার বলা হলো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখছিলাম কি কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব এটা হচ্ছে কি ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব এটা হচ্ছে কি ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধটা যদি স্পর্শ বিন্দুগামী হয়, এটা কি স্পর্শ না, স্পর্শক না? বিষয়টা বোঝেন, বেসিকটা বোঝেন। আমার এই একটা বৃত্ত নিলাম, এই বৃত্তে আমি একটা স্পর্শক নিলাম এপি নিলাম। এখন এটা কি স্পর্শ বিন্দু না? এই স্পর্শকের স্পর্শ বিন্দু কি পি। এখন আমরা শিখছি কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধটা যদি স্পর্শ বিন্দুগামী হয় তাহলে কি এদিক হবে না? হয়েছে? তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে কি ওপি, আর স্পর্শক হচ্ছে কি পিএ। বলা হয়েছে কি পিএও বলা যেতে পারে, এপিও বলতে পারেন, একই কথা। স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে এই এপি হচ্ছে এপি লম্ব ওপি। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে এটাকে উৎপন্ন কোণটা কত? 90 ডিগ্রি। তার মানে কোণ ও পি এ এটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি বা সমকোণ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আপনাকে পরীক্ষা কোশ্চেন দেবে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কেমন? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। যেমন এক্সাম্পল নাম্বার 9, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত? খুবই বেসিক কোশ্চেন। এক্সাম্পল নাম্বার 9, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। বিষয়টা বোঝেন। এক্সাম্পল নাম্বার 9 কি বলছে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের, এইটা একটা স্পর্শক, ছবি মার্কিং করা লাগবে না, এটা একটা স্পর্শক আর এটা একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি এক সমকোণ। আমি কি বুঝাইতে পারছি? আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি, সবাই টাইপ পাসের প্রত্যেকটা এক্সাম্পল সলভ করবেন। প্রয়োজন আমি যেই আলোচনাটা করছি এটা 2 বার দেখবেন, একবার না 2 বার। আমি কোনোদিন আমার ক্লাস কোনোদিন বলছি 2 বার দেখতে। আপনি আশা করি এখন বসলে অনেক কিছু পারবেন, না পারলে প্রয়োজনে 2 বার দেখেন। তাইলে ইনশাল্লাহ এই জিনিস জীবনের মধ্যে ভুল করবেন না। যেহেতু ক্লাসটা লাস্ট পর্যন্ত করছেনই, তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে আপনি কেন মিস করবেন? আপনি আমার কথা বলেন নাই? আর আমি ইনশাল্লাহ চেষ্টা করছি খুব সহজ করে বুঝাইতে। সহজ করে বুঝেছি না? একটু কমেন্টস করেন। এই জিনিস আমার জানার মতো আপনারা মনে হয় না এতদিন পড়ছেন, পড়লেও মুখস্থ করছেন, নাহলে বাদ দিচ্ছেন। আমার দ্বারা বাদ দিয়ে দিচ্ছেন, মুখস্থও করেন নাই। এগুলা কিচ্ছু মুখস্থ করার জিনিসটা, পুরোটাই ছবি। জাস্ট কয়টা ছবি আঁকছি। এটাকে বৃত্তের বই একটু সুন্দর করে বোর্ডটা ক্লিয়ার করে একবার রিভিউ দিয়ে দেই, তাইলে তো হয়ে যাবে। একটু রিভিউ দিয়ে দেই, তাইলে তো হয়ে যাবে। রিভিউটা কি? এটা বহিস্থ বিন্দু, বৃত্তের কোনো বহিস্থ কোনো বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে? 2টা। এই স্পর্শক 2টা পরস্পর সমান। তারপর কি 2টা পরস্পর স্থিতি বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে? 2টা। বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যাবে কয়টা? একটা। একটা বৃত্তের ভিতর যে কোনো একটা জ্যামিতিক চিত্র যদি আমরা নেই, স্পর্শক বাদে এটা ন্যূনতম 2টা বিন্দুতে ছেদ করে। আর একটা শিখলাম কি, একটা স্পর্শক নিলাম আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক, এটার ভিতর অন্তর্ভুক্ত কোণটা হবে কত? 90 ডিগ্রি। আর এটা কেমন হবে? লম্ব। এই হলো আলোচনা। এই যে ছবি, আর কিছু না।
এটা ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হলো। আজকের ক্লাস শেষ, পরবর্তী ক্লাস শনিবার দিন হচ্ছে আমরা একটা রিভিউ গাইডলাইন দেব। আর টাইপ 4টা বাকি আছে, এটা আমি একটা ক্লাস নোট বানিয়েও আপলোড দিতে পারি, অথবা কোনো একটা ক্লাসের মাঝখানে নিতে পারি। কি করবো এখনো জানি না। আগামীকালকে আমার যে কোনো একদিন একটু ফেসবুকে নক দিয়ে যে ভাই আপনার একটা বৃত্তের 10 মিনিটের ভিডিও আপলোড করার কথা ছিল, বৃত্ত শেষ। কথা কি বুঝতে পারছেন? আমাদের জ্যামিতিতে আর বাকি আছে হচ্ছে ঘনজ্যামিতি আর কোণের ক্লাসটা আপনারা রেকর্ড করবেন, আমি গ্রুপে দিয়ে দেবো লেকচার শিট সহ। রেখা ঘনজ্যামিতি দুটা বাকি, রেখার একটা শুধু ক্লাস নোট দিলেই হবে। আর হচ্ছে ঘনজ্যামিতি বাকি জ্যামিতিতে, আর পাটিগণিতে বাকি পিতা পুত্রের বয়স আর চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে পাটিগণিত শেষ, সূচক লগারিদম ধরা পুরোটা শেষ। বীজগণিতের এই অংশে শুধু সমীকরণের কিছু জিনিস বাকি, তাও আবার পরীক্ষায় তেমন একটা আসে না। আর ওদিক দিয়ে বাকি বিন্যাস সমাবেশ আর বেঞ্চিত্র, এই হলো আমাদের টোটাল বাকি। আর সব ইনশাল্লাহ পড়ানো কমপ্লিট। একটু ফিডব্যাক দেন কি অবস্থা। একটা থ্যাঙ্কস পাই না, এত সুন্দর করে ক্লাসটা নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।